খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ শনিবার 22 তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 11টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। এই 500 টাকার চাকররা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে। খড়গপুরে বিক্ষোভের মুখে মেজাজ হারালেন দিলীপ। ঘরোয়া অশান্তির মাঝে অগ্নিমিত্রার সম্পত্তি গোপন নিয়ে দিলীপের মন্তব্যে বিতর্ক। অস্বস্তি বাড়ল বিজেপির। সবাই খারাপ নয়, তৃণমূলের মুসলিমরা সনাতনীদের কাজে বাধা দিচ্ছে। রামপুরহাটের সভা থেকে শুভেন্দু। হাওড়ায় শিল্প পার্কের কারখানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন। 2.5 ঘন্টা পরেও নিয়ন্ত্রণে এলো না আগুন। তমলুকের পর শুভেন্দুর হলদিয়ার সভায় অনুমতি হাইকোর্টের, বেঁধে দেওয়া হলো শর্ত। দলে অনেক গদ্দার আছে। হুগলির বাড়িতে ফিরে হুঙ্কার নিয়োগ দুর্নীতি মামলায় জেল ফেরত শান্তনুর। কুম্ভে মৃতের পরিবারকে 5 লক্ষ অর্থ সাহায্য নগদে। আসানসোলে হাজির উত্তরপ্রদেশ পুলিশ, টাকা নিয়ে সমস্যায় পরিবার। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, এক লহমায় বদলে গেল সব। আহত অন্তত 50 যাত্রী। মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে। যুদ্ধ শুরুর আগের রাতে শহরে শাহরুখ। আরসিবি ভার্সেস কেকেআর ম্যাচের আগে হাজির বাদশা, সরগরম কলকাতা। মাকে ধর্ষণের হুমকিও দেয় ওরা। ফের যাদবপুরে র্যাগিংয়ের শিকার স্নাতকোত্তর পড়ুয়া। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। খড়গপুরে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। সাংসদ থাকাকালীন দেওয়া টাকায় রাস্তার উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা। ঘটনাটি ঠিক কি, শুনুন। এই রাস্তা উদ্বোধন করতে গিয়ে স্থানীয় মহিলার প্রশ্নে মেজাজ হারালেন দিলীপ ঘোষ। খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে তুমুল উত্তেজনা। ওই মহিলার অভিযোগ, তাকে বাপ তুলে কটাক্ষ করেন প্রাক্তন বিজেপি সাংসদ। প্রতিবাদে গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলা। চরম বিক্ষোভের পরেও অবশ্য নিজের বক্তব্যে অনড় দিলীপ ঘোষ। শুক্রবার সকালে খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ। এক মহিলা প্রশ্ন করেন, হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো দেখা যায় না। ওই প্রশ্নে মেজাজ হারিয়ে পাল্টা দিলীপ ঘোষ বলেন, টাকা দিয়েছি, কারো বাপের টাকা নয়। এই মন্তব্যে বিরক্ত হন মহিলা। তিনি প্রশ্ন করেন, আপনি বাপ তুলে কেন কথা বলছেন? প্রাক্তন সাংসদের জোর গলায় তিনি বলেন, 14 পুরুষ তুলব। মহিলা বলেন, কেন, কে অধিকার দিয়েছে? দিলীপ বলেন, বেশি ন্যাকামি করছে, টাকা দিয়েছি, ভিখারি পার্টি নই। মহিলার দাবি, দিলীপ ঘোষ তার গলা টিপে দেওয়ার হুঁশিয়ারিও দেন। দিলীপ ঘোষ পাল্টা বলেন, প্রদীপকে বলো। উত্তরের মহিলা বলেন, প্রদীপকে কেন বলবো? এই পরিস্থিতিতে এলাকাবাসীর অভিযোগ, বিজেপি নেতা তাদের খারাপ কথা বলেছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ। পরবর্তীকালে তিনি যখন সেখান থেকে বেরিয়ে যান, তখনও তাঁকে ঘিরে এলাকার একাংশ বিক্ষোভ দেখান। যদিও নিরাপত্তারক্ষীরা তাঁকে নিয়ে সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসেন। এক বিক্ষোভকারী মহিলা বলেন, দিলীপ ঘোষকে ভদ্রভাবে জিজ্ঞাসা করছি, হঠাৎ করে এই ওয়ার্ডে কেন? উনি বলছেন, তোদের বাপ প্রদীপ সরকারকে জিজ্ঞাসা কর, গলা টিপে দেব। এগুলো কি কোনো সাংসদের কথাবার্তা? এতদিন কোথায় ছিলেন? উনি একজন এমপি হয়ে এমন কথা কি বলতে পারেন? অপর এক মহিলা বিক্ষোভকারী বলেন, আমাদের যদি সাংসদের ভাষা এরকম হয়, তাহলে তো ওনাকে কোনো কিছুই বলা যাবে না। আমরা সাধারণ একটা প্রশ্ন করেছিলাম, দাদা এখন এখানে কেন? কারণ আমাদের 6 নম্বর ওয়ার্ডে অনেক সমস্যা আছে। তখন কিন্তু ওনাকে পাওয়া যায়নি। আমরা ওয়ার্ডবাসী হয়ে ওনাকে জিজ্ঞাসা করতেই পারি। এ নিয়ে দিলীপের উত্তর, এরা হচ্ছে ঘেউ ঘেউ করবে, কোনো বিক্ষোভ নেই। আমি বলেছি আমি টাকা দিয়েছি, আমি উদ্বোধন করতে আসব। এতদিন কেন এই রাস্তা হয়নি সেই প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। আমি বলেছি আমার বাপের টাকা, বলুক কার বাপের টাকা। দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তাদের বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না, কাজ করে উদ্বোধন করছি, আবার ঘেউ ঘেউ করছে। হিম্মত হয় কি করে? এই 500 টাকার চাকররা এরা কিছুই করতে দেয় না, শুধু ঘেউ ঘেউ করে। আজকাল অনেকেই নতুন নতুন চ্যানেল খুলে ভুলভাল যাচাই না করে খবর আপনাদের দেখাচ্ছে, কিন্তু দুর্গাপুর সংবাদ চ্যানেল বরাবরই চেষ্টা করে আপনাদের কাছে সঠিক যাচাই করা সংবাদ পৌঁছে দিতে। এর পেছনে আমাদের থাকে অনেক পরিশ্রম, রিসার্চ আর সত্য অনুসন্ধানের এক টানা প্রচেষ্টা। আপনারা যদি আমাদের এই চেষ্টাটাকে সম্মান করেন, তাহলে অনুরোধ রইল, একটা লাইক করে আমাদের উৎসাহ দিন। আজকের ভিডিওর জন্য আমরা টার্গেট রাখছি 1000 লাইক।
আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যেন প্রতিদিন সকালে সঠিক খবরটা আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। ধন্যবাদ। শুনুন পরবর্তী খবর। গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের আবহে নতুন করে বিতর্ক অগ্নিমিত্রা পলকে নিয়ে। বিজেপি বিধায়কের বিরুদ্ধে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময় দাখিল করা নির্বাচনী হলফনামায় সম্পত্তি গোপনের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিজেপির অভ্যন্তরে তুমুল শোরগোলের মধ্যেই মুখ খুলে বিতর্ক আরও বাড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অগ্নিমিত্রার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে শুক্রবার দিলীপ বলেন, আমি জানি না সত্য মিথ্যা কি, তবে কমিশন যদি জানতে চায় উনি অর্থাৎ অগ্নিমিত্রা তার সঠিক তথ্য দেবেন। বহু জনের ক্ষেত্রে এসব অভিযোগ হয়ে আসছে। নির্বাচন কমিশনের হাতে আছে বিষয়টি, তারা ঠিক করবে কি হওয়া উচিত। রাজনৈতিক মহলের অভিমত, দিলীপ বাবুর এই মন্তব্যে স্পষ্ট সম্পত্তি গোপনের অভিযোগ নিয়ে তিনি দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রার পক্ষে দাঁড়াননি। প্রসঙ্গত, গত 24 লোকসভা ভোটে মেদিনীপুরের জেতা আসন থেকে দিলীপ বাবুকে সরিয়ে দুর্গাপুরে পাঠানো হয়েছিল, আর মেদিনীপুরে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিমিত্রাকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিবিরের লোক বলেই পরিচিত অগ্নিমিত্রা। সূত্রের খবর, গত লোকসভা নির্বাচনে দিলীপের আসন পরিবর্তন করিয়ে মেদিনীপুরে অগ্নিমিত্রাকে বিজেপি টিকিট দিয়েছিল শুভেন্দুর কথাতেই, যদিও মেদিনীপুর থেকেও হারতে হয় অগ্নিমিত্রাকে। অন্যদিকে দুর্গাপুর থেকে হারার পর দিলীপবাবু তার আসন পরিবর্তন নিয়ে প্রকাশ্যেই কাঠকড়ায় তুলেছিলেন শুভেন্দুকে। কাজেই অগ্নিমিত্রার সঙ্গে দিলীপের শিবিরের সম্পর্ক খুব একটা মসৃণ নয় বলেই খবর। অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে এদিন দিলীপবাবুর আরও সংযোজন, বলতে পারছি না কে অভিযোগ করেছে, ভেতরের লোক বাইরের লোক, রাজনীতিতে অনেক রকম যোগসাজশ থাকে, কেউ না কেউ করে দেয় অভিযোগ। অভিযোগ করলে তার জায়গা আছে, ইলেকশন কমিশন দেখবে। এদিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিজেপির সল্টলেক দপ্তরে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রার দাবি, ওটা আমার বাবার সারা জীবনের পুঁজি দিয়ে তৈরি করা বাড়ি। 24 নির্বাচনের পর 1 বছর হয়ে গেল, এখন কেন হঠাৎ করে এটা সামনে আনা হলো আমি জানি না। অগ্নিমিত্রার বিরুদ্ধে তথ্য দিয়ে নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতি ও রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোটার শ্যামল রায়। এদিন বিজেপি বিধায়ক জানিয়েছেন, অভিযোগকারী শ্যামল রায়কে তিনি আইনি নোটিশ পাঠাচ্ছেন। সব মুসলিমদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তৃণমূলের মুসলিম নেতারা লুট করছে, সনাতন ধর্মের কাজে বাধা দিচ্ছেন, পুলিশকে ব্যবহার করছে এবং যা খুশি তাই করছে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। বাংলাদেশ দেখার পর হিন্দুরা আর ঘুমিয়ে নেই। তমলুকের পর রামপুরহাটের বিক্ষোভ সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। বিগত বেশ কয়েকদিন ধরেই আর রেখে ঢেকে নয়, হিন্দু ভোট পেতে প্রকাশ্যে সরব হয়েছে বিজেপি। সেই হিন্দুত্বের পোস্টার সাজানো হোক বা জনসভায় ভাষণ। বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে মোল্লাদের সরকার বলে কটাক্ষ করেন, তখন থেকেই বোঝা গিয়েছিল শুভেন্দুরা একেবারেই মুসলিম ভোটকে তোয়াক্কা করছে না। 2021 বিধানসভা নির্বাচনে এই হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি করেই নন্দীগ্রাম জয় হাসিল করেছিলেন শুভেন্দু অধিকারী, এমনটাই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। এবার সেই হিন্দুত্বের ইস্যু সামনে রেখেই 26 বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। শুক্রবারের রামপুরহাটের বিক্ষোভ কর্মসূচি থেকে শুভেন্দু বলেন, আজ হিন্দুরা তাকত দেখাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতির পরে হিন্দুরা বুঝেছেন এই লড়াই টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব থাকার লড়াই। 51 জনগণনায় আমরা পশ্চিমবঙ্গে 85% ছিলাম, আজকে 67% নেমে এসেছি। যেদিন 50% কমে নেমে যাবেন সেদিন সংবিধান চলবে না। কি চলবে তা আপনারা জানেন। বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আমাকে বর্ধমানে আটকানোর চেষ্টা করা হয়েছিল, পারেনি। মমতার রেজিস্টার্ড গুন্ডা দিয়েও পারেনি। যদি ভেবে থাকেন আমাদের হাতে গুন্ডা আছে তাহলে ভুল ভাববেন। 10,000 মানুষ সাঁইথিয়াতে একসঙ্গে হাঁটব, এরপর নানুরেও যাব, যার যা সাহায্য লাগে আমরা করব। হাওড়ার সাঁকরাইলে শিল্প পার্কের প্লাস্টিক কারখানায় আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 15টি ইঞ্জিন। কি কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় পুজ পার্কের একটি প্লাস্টিকজাত দ্রব্য তৈরির কারখানায় আগুন লাগে। ধোঁয়ার কুণ্ডলে বেরোতে দেখেই আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন শ্রমিকরা।
সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। যদিও স্থানীয় সূত্রে দাবি দমকল আসতে খানিক দেরি হয়েছে এলাকায় যানজটের কারণে, যার ফলে দমকল এসে পৌঁছতেই আগুনের মাত্রা বেড়ে যায়। স্থানীয়দের দাবি 2.5 ঘন্টা ধরে চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন, বরং যেভাবে হাওয়া বইছে তাতে আগুন ছড়ানোর আরও সম্ভাবনা রয়েছে। আশেপাশে আরও অনেক কারখানা রয়েছে, তার ফলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে। এই আশঙ্কায় আতঙ্ক আরও বেড়েছে। কারখানার শ্রমিকরা জানান কারখানার ভিতরে প্লাস্টিকজাত দ্রব্য মজুত রয়েছে, তার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। শুধু প্লাস্টিকের সামগ্রী নয়, মজুত ছিল রাসায়নিক দ্রব্য। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারখানার শ্রমিকরা জানান আগুন লেগেছে দেখতে পেয়েই তারা সকলে বাইরে বেরিয়ে এসেছিলেন, ভিতরে কেউ আটকে নেই। কলকাতা হাইকোর্টের রায় স্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকের পর হলদিয়ায় সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তবে বেশ কয়েকটি শর্ত তিনি বেঁধে দিয়েছেন। আগামী রবিবার হলদিয়া নিউ মার্কেট এলাকায় বিজেপির মিছিল রয়েছে। মিছিল শুরু হবে ক্ষুদিরাম স্কোয়ার এবং শেষ হবে দুর্গাচক নিউ মার্কেটে। ওই মিছিলের জন্য পুলিশের থেকে অনুমতি চাওয়া হয়, তবে ওই মিছিলে পুলিশের থেকে অনুমতি পাননি রাজ্যের বিরোধী দলনেতা, তাই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। কলকাতা হাইকোর্ট অবশ্য গতকাল শুক্রবার মিছিলে অনুমতি দেয়। বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়ে বিচারপতি জানান দুর্গাচক নিউ মার্কেট এলাকায় পথসভা করবেন বিজেপি কর্মীরা। দুপুর 1টা থেকে বিকেল 4:30-র মধ্যে মিছিল পথসভা শেষ করতে হবে। বৈঠকের শব্দবিধিও মানতে হবে। বিজেপির আইনজীবী অবশ্য মিছিল এবং পথসভার কিছুটা সময় বাড়ানোর আবেদন করেন, যদিও তাতে রাজি হননি বিচারপতি। তার পাল্টা প্রশ্ন, ব্রিগেড কি রাতে করেন? অবশ্য তারপর আর কিছুই বলেননি আইনজীবী। প্রায় 2 বছর পরে জেল মুক্তি ঘটেছে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের জেলা হুগলিতে পা দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন শান্তনু। তিনি জানান, অনেক লোকের সঙ্গ থেকে বুঝেছি তারা দলে থেকে গদ্দারি করছেন, অন্য দলের সঙ্গে ব্যালেন্স করে চলে। এই বিষয়টি তিনি অন্য কারোর সাহায্যে দলকে জানাবেন বলেও জানিয়েছেন। দল ফিরিয়ে নিলে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। এদিন তার অপেক্ষায় আসাম রোডের পাশে এলাকাবাসীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শান্তনু আসতেই তাকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর স্থানীয় কালী মন্দিরে গিয়ে নমস্কার করে বাড়িতে ঢোকেন তিনি। বাড়িতে ঢোকার আগে শান্তনু বলেন, বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলবো না, তবে এই কঠিন সময় যারা পাশে ছিলেন তাদের অনেক ধন্যবাদ। আজকে আমাকে ঘরে ফেরাতে অনেকেই এসেছেন, দেখে খুব ভালো লাগছে। আমি সবার পাশে থাকব। তৃণমূলে ফিরবেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, দল আমাকে বহিষ্কার করেছে, সেই খবরে দুঃখ পেয়েছিলাম, তবে দলে ফেরার আবেদন জানাবো না, ফিরিয়ে নিলে যাব। তারপরে বিস্ফোরক দাবি করেছেন শান্তনু। তৃণমূল থেকে বহিষ্কৃত এই নেতা বলেন, অনেক কিছু দেখেছি, অনেক লোকের সঙ্গে থেকে বুঝেছি তারা দলে থেকে গদ্দারি করছেন, অন্য দলের সঙ্গে ব্যালেন্স করে চলে। কারো মাধ্যমে নেতৃত্বের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার বিশ্বাস এমন অনেক কিছু বিষয় আছে যা দল অবধি পৌঁছায়নি। সামনেই নির্বাচন, মনে হয় দলকে সতর্ক হয়ে এই বিষয়গুলি দেখা উচিত। উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় গিয়ে প্রাণ হারিয়েছিলেন আসানসোলের বাসিন্দা বিনোদ রুইদাস। পরিবার কোনো ডেথ সার্টিফিকেট পায়নি, তাই নিয়ে বিড়ম্বনায় রয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। মৃত্যুর আঘাত রয়েছে এখনও টাটকা পরিবারের মধ্যে। তার মধ্যে আরও বিপাকে পড়লেন সদস্যরা। উত্তরপ্রদেশের পুলিশ আসানসোলের ওই বাড়িতে এসে হাজির। মৃতের পরিবারকে নগদ 5 লক্ষ টাকা অর্থ সাহায্য দিয়ে তারা ফিরে গিয়েছেন উত্তরপ্রদেশে। এদিকে কাগজপত্র ছাড়া ওই টাকা নিয়ে ফ্যাসাদে পড়েছে পরিবার। ওই টাকা ব্যাংকে রাখতে গিয়েছিলেন তারা। ব্যাংকের আধিকারিকরা প্রশ্ন করেছেন কিভাবে ওই টাকা এলো। প্রমাণপত্র দেখতে যাওয়া হয়েছে। আর এই ঘটনায় বিব্রত মৃত বিনোদ রুইদাসের পরিবার। জানা গিয়েছে বুধবার রাতে উত্তরপ্রদেশ সরকারের পুলিশ আসানসোলের ওই বাড়িতে হাজির হয়। তারা সংখ্যায় 4 জন ছিলেন বলে খবর। জানানো হয় কুম্ভ মেলায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের টাকা দিতেই তাঁদের আগমন। এরপরে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় একটি বড় খাম। ব্যাংকের কোনো চেক নয়, 5 লক্ষ টাকা নগদ সেই খামে ছিল। জানানো হয় মোট 25 লক্ষ টাকা দেওয়া হবে, 5 ভাগে সেই টাকা পাবে পরিবার। মৃতের স্ত্রী শর্মিলা রুইদাস জানান তার কাছ থেকে সই নেওয়া হয়েছে। বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে টিপসই দিতে হয়েছে, কিন্তু এই টাকা যে উত্তরপ্রদেশ সরকার অর্থ সাহায্য বাবদ দিচ্ছে তেমন কিছুই লেখা বা কাগজ দেওয়া হয়নি। ফলে এই টাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শর্মিলা রুইদাস জানিয়েছেন,
ব্যাংক জানতে চাইছে ওই টাকা কোথা থেকে এসেছে। তাদের কথা ব্যাংক বিশ্বাসও করছে না। এরপর ক্ষতিপূরণের টাকা উপযুক্ত কাগজের মাধ্যমে দেওয়া হোক, নির্দিষ্ট প্রমাণপত্র থাকুক, সেই দাবি তুলেছে ওই পরিবার। ঘটনা জানাজানি হতে প্রতিবেশী ও স্থানীয় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরপ্রদেশ সরকার কেন এভাবে ক্ষতিপূরণের টাকা পাঠাবে, সেই প্রশ্ন উঠছে। জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। রেষারেষি করার সময় ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। জানা গিয়েছে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা। আহত হয়েছেন কমপক্ষে 50 জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেলে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার আলমপুরে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে বর্ধমান শিউরি জাতীয় সড়কের আলমপুর মোড়ে দুটি বেসরকারি যাত্রী বোঝাই বাসের মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনায় দুই বাসের যাত্রীরাই জখম হন। প্রথমে গুরুতর আহতদের একটি বাসে তুলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাদের চোট গুরুতর ছিল না তাদের ছোট গাড়িতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইলামবাজার থেকে বর্ধমানমুখী একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বর্ধমান থেকে গুসকরামুখী একটি বেসরকারি বাসের। স্থানীয়দের দাবি, গুসকরামুখী বাসটি রেষারেষির সময় ওভারটেক করতে গিয়ে বর্ধমানমুখী বাসের সঙ্গে মুখোমুখি সজোরে ধাক্কা মারে। আহত বাসযাত্রী অমিত দাসও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, রেষারেষি করে ওভারটেক করতে গিয়েই এই বিপত্তি। গুসকরামুখী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বর্ধমানমুখী বাসের সামনে থেকে ধাক্কা মারে। বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ করেছেন যাত্রীদের একাংশ। কার গাফিলতিতে দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। অপেক্ষা আর কিছুক্ষণের, তারপরেই সেই মহেন্দ্রক্ষণ। আইপিএল উদ্বোধনের সাক্ষী থাকবে শহর কলকাতা। আর সেই উৎসবে সামিল হতে কলকাতায় পা রাখলেন শাহরুখ খান। কলকাতায় কোনো ম্যাচ তিনি সহজে মিস করেন না, এটা প্রায় সবারই জানা। তাই কলকাতার বুকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচে নিজের দলের হয়ে গলা ফাটাতে হাজির কিং খান। সোশ্যাল মিডিয়ায় বাদশার শহরে পা রাখার ছবি এখন রীতিমতো ছড়িয়ে পড়েছে। শনিবার বিকেলে উদ্বোধনী ম্যাচ পণ্ড করতে পারে কালবৈশাখী বৃষ্টির জোড়া ফলা, এমনই আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সেক্ষেত্রে কলকাতার নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে শেষ হাসি কে হাসে সেটা দেখার আশায় রয়েছেন ক্রিকেট প্রেমীরা। ম্যাচ পণ্ড যাতে না হয় সেই প্রার্থনা করছে। অন্যদিকে এর মাঝেই কলকাতায় আগমন হলো কিং খানের। কিন্তু বৃষ্টির ভ্রুকুটির থেকেও আপাতত গোটা কলকাতা যে ক্রিকেট জ্বরে কাবু তার আভাস পাওয়া গেল আজকে শাহরুখ কলকাতায় পা রাখার পরেই। ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরের এক পড়ুয়াকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। এমনকি তার মাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যাদবপুরের মেইন হোস্টেলে এই ঘটনায় ইতিমধ্যে তৎপর কর্তৃপক্ষ, তৈরি হয়েছে তদন্ত কমিটি। জানা গিয়েছে, নিগৃহীত ছাত্র ফিল্ম স্টাডিজ বিভাগের পিজি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার সঙ্গেও হোস্টেলের মধ্যে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। হোস্টেলের কয়েকজন আবাসিক ছাত্রের বিরুদ্ধে তাঁর অভিযোগ। নিগৃহীত ছাত্রের দাবি, তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, সেই থেকেই সমস্যার সূত্রপাত। যাদবপুরে স্বপ্ন হত্যা পর্বের সময় থেকেই সেই সমস্যার সূত্রপাত। অভিযোগকারীর দাবি, তিনি সে সময় ফেসবুকে কয়েকজনের নাম নিয়ে একটি পোস্ট লিখেছিলেন। তারাই সেই ক্ষোভ থেকে নতুন করে নিগ্রহ করেছেন। পুরনো পোস্ট সরিয়ে নতুন করে পোস্ট লেখাতেও বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগকারীর র্যাগিংয়ের অভিযোগ উপাচার্য সহ উপাচার্য অ্যান্টি র্যাগিং সেলের প্রধান সহ একাধিক কর্তব্য ব্যক্তিকে মেইল করে জানিয়েছেন। র্যাগিংয়ের অভিযোগ পাওয়ার পরেই তৎপর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, নিগৃহীত ছাত্রের বয়ান রেকর্ড করবে তদন্ত কমিটি। ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছেন উপাচার্য। উল্লেখ্য, এই পড়ুয়া ব্রাত্য বসুর গাড়িতে হামলার দিন সেখানে সক্রিয় ছিল। অভিযোগকারী বলেন, 9 আগস্টের ঘটনার পর ড্র্যাগিং বিরোধী অ্যাক্টিভিটি করে চলেছি। দীর্ঘদিনের আক্রোশ ওদের ছিল। মেইন হোস্টেলে এক পরিচিতের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। সে বেরোনোর পর র্যাগার গোষ্ঠীর লোকজন চড়াও হয়। আমার মাকে ধর্ষণের হুমকি পর্যন্ত দিয়েছে। ব্যাপারটা এত দূর করিয়ে গেছে। উপাচার্য সহ কর্তৃপক্ষকে সবটা জানিয়েছি। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।